বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করেছে, নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করছে, দুটো উইকেট বাকি আছে, এই মুহূর্তে 5 রানের লিডে রয়েছে তারা। এই ম্যাচের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? সেভাবে হিসাব করলে নিউজিল্যান্ড জিতে গিয়েছে। কারণ হচ্ছে আপনার 4 দিনের ম্যাচ, এর মধ্যে প্রায় 5টা সেশন প্রায় বৃষ্টির বাগড়ায় হ্যাম্পার্ড হয়েছে, পুরোপুরি ভেস্তে না গেলেও। তো আসলে 4 দিনের ম্যাচের ফলাফল মোটামুটি সেকেন্ড ডেতেই আমরা অনুমান করে ফেলেছিলাম যে আসলে রেজাল্ট মোস্ট প্রবাবলি আসছে না। এবং নিউজিল্যান্ড যেভাবে ব্যাট করে চলেছিল, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা ব্যাট করছিল, যে কারণে এই মুহূর্তে তারা লিড পেয়ে গেছে অলরেডি 5 রানের। এবং দেখুন না, এই ম্যাচেও আবার সেঞ্চুরি করলেন নিক কেলি। আগের ম্যাচেও তিনি সেঞ্চুরি করেছিলেন, অলরেডি ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন পাকিস্তানের এগেনস্টে। তো এইখানে ব্যাপারটা কি, দেখুন বাংলাদেশের টিমেই কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ারের আধিক্য বেশি। আপনি যখন দেখবেন যে জাকির হাসান খেলছেন, মাহিদুল ইসলাম অঙ্কন খেলছেন, নাইম হাসান, খালেদ আহমেদ, তারা তো এখন রেগুলার বেসিসে টেস্ট ম্যাচটা খেলে থাকেন। তবে সেক্ষেত্রে বাংলাদেশকে কি আপার হ্যান্ডে আমরা রাখতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই। এবং দেখুন, নুরুল হাসান সোহান হয়তো বা জাতীয় দলে ডাক পাওয়া এখন তার সময়ের ব্যাপার। তো বলতে গেলে প্রায় একটা ছায়া জাতীয় দলই কিন্তু এই দলের টিমটাই খেলেছে। বাকিদের কথা চিন্তা করে নাইম শেখ কিংবা এনামুল বিজয়ের কথা যদি বলেন, মানে এক সময় জাতীয় দলের মানে খেলা সেই তারকারা সিরিজেও খেললেন, তো ডেফিনেটলি বলা যায় যে জাতীয় দলের প্রায় কাছাকাছি একটা টিমই এখানে খেলছে, যেহেতু সামনে টেস্ট ম্যাচ ন্যাশনাল টিমের নেই। তো সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই আপার হ্যান্ডে ছিল এবং শুরুটা ভালোই করেছিল। 357 ইজ নট এ ব্যাড টোটাল অ্যাট অল যখন খেলাটা মিরপুরে হচ্ছে। তবে দেখুন, এই যে একটা সেঞ্চুরি করা, একটা 5 পাওয়া, এইসব ব্যাপারই কিন্তু অ্যাচিভমেন্ট এই দলের খেলা যখন হবে। সেই জায়গায় একটা গ্যাপ রয়ে গেল। তবে আরও 2টো সেশনের খেলা বাকি আছে, যদি বৃষ্টি এসে হানা না দেয় নিশ্চয়ই বাংলাদেশ চাইবে দ্রুততম সময়ে নিউজিল্যান্ডকে অল আউট করে আরেকবার ব্যাট করতে, এবং শেষ বিকেলে হয়তো বা অ্যাগ্রেসিভ ব্যাটিংটা আমরা দেখতে পারি। সেটা হয়তো মোহাম্মদ নাইম শেখ কিংবা এনামুল হক তারা হয়তো সেই অন্তত কি বলবো আসলে শেষমেশে একটা কি বলবো আমাদের পুরস্কার দিতে পারেন কিনা, যে উপহার দিতে পারেন কিনা সে ধরনের ইনিংস। হ্যাঁ, সেটা ঠিকই। তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি আসলে বলি, বাংলাদেশের ব্যাটিংটা মানে আমার মনে হয় যে সবাই আসলে উপভোগ করেছে, কারণ যে ধরনের স্কোর কার্ড আমরা দেখতে চাই, নাইম শেখের 82 রানের ইনিংস, এরপরও মানে দেখেন সবারই কম বেশি কন্ট্রিবিউশন ছিল। আপনি 40+ ইনিংস, 50+ ইনিংস কিংবা 20-30 রানের ক্যামিও, সেগুলো হলো মানে 300 টোটালটা আসলে কিভাবে হলো, 300 ওপরে বাংলাদেশ পেলই আসলে এভাবে যে সবার একটা কন্ট্রিবিউশন ছিল। আমরা নর্মালি জাতীয় দলের যখন খেলা হয় আন্তর্জাতিক পর্যায়ে, এই ব্যাপারটার কথাই বলে থাকি যে সবার থেকে কন্ট্রিবিউশন আসলে বড় একটা টোটাল দাঁড় করানো টেস্টে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাগুলো আমরা দেখেছি, যদিও সেঞ্চুরি কারো দিক থেকে আসেনি, কিন্তু সেই দিক থেকে নিউজিল্যান্ড কিন্তু আসলে আমার মনে হয় যে প্রথম ম্যাচটার মতো দ্বিতীয় ম্যাচটাতেও তারা আসলে জায়গা ভিন্ন হলেও কন্ডিশন বুঝে খুব ভালোভাবেই কিন্তু মানিয়ে নিয়েছে। এবং এই মুহূর্তে 5 রানের যে গ্যাপটা রয়েছে দুই দলের মধ্যে, নিউজিল্যান্ড আসলে 5 রানে এগিয়েই রয়েছে। তো মানে আর 2টো সেশনে সম্ভাবনাটা কি বলছে? বাংলাদেশ 2টো উইকেট আর নিয়ে নিতে পারবে হয়তোবা, বাট সেক্ষেত্রে তো নিউজিল্যান্ড আসলে মানে আপার হ্যান্ডেই থাকবে। ডেফিনেটলি সিরিজটা নিউজিল্যান্ডই জিতে যাবে যদি আজকের ম্যাচটা ড্র হয়। তো দেখুন, নিউজিল্যান্ড ন্যাশনাল টিমও কিন্তু সিলেটে গিয়ে টেস্ট ম্যাচ হেরেছে, এবং সেই দলটায় যারা ছিল 2 বছর আগের কথা মাত্র, সেই দলের অনেকেই কিন্তু এই দলটাতে খেলেছে। খালেদ আহমেদের কথা বলতে পারি, নাইম হাসানের কথা বলতে পারি, তারা কিন্তু সেই টিমটাই ছিল। তো স্বভাবতই সিলেটে বাংলাদেশের জেতা উচিত ছিল। ঢাকাতেও বাংলাদেশ শুরুটা যেভাবে করেছিল, আপনি যেটা বললেন যে প্রত্যেকের কাছ থেকে কন্ট্রিবিউশন এসছে, আমি অন দ্য কন্ট্রারি একটু ডিসএগ্রি করবো যে কন্ট্রিবিউশন আসার চেয়েও বড় কথা যেভাবে তারা আউট হয়েছেন, উইকেটগুলো কিন্তু গিফট দিয়ে এসছেন। এনামুল হক বিজয় একটা হুক শট খেলতে গিয়ে আউট হলেন, নাইম শেখ ডাউন দ্য উইকেটে সে লফটেড একটা স্ট্রেট ড্রাইভ খেলতে গিয়ে তিনি সেখানে ক্যাচ দিলেন। তো এইগুলো দৃষ্টিকটু। তো তারা যখন উইকেটে সেট হয়ে গিয়েছেন, 82 রানে আপনি আউট হয়েছেন, আপনার সেখানে সেঞ্চুরি করা উচিত ছিল। তো এনামুল হক বিজয়ের কথাও বলবো, 48-এ তিনি কাটা পড়েছেন। তো এই ব্যাপারটায় ইমপ্রেসিভ জিনিস আমার কাছে লেগেছে অমিত হাসানের ব্যাটিংটাই। তিনি 67 রান করেছেন, টেইলের সঙ্গে ব্যাট করেছেন। নুরুল হাসান সোহানের সঙ্গে চমৎকার একটা জুটি তার ছিল। নুরুল হাসান সোহান বিং দ্য ক্যাপ্টেন, হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। মানে তার ক্যাপ্টেন্সি, উইকেটের পেছন থেকে বোলিং চেঞ্জ করা, এটা আমরা বিপিএল সব সময় দেখে থাকি এবং বলে থাকি। অ্যাবসলিউটলি। তো ওই ব্যাপারগুলো নজর কেড়েছে। আলটিমেটলি এই দলের খেলা যখন থাকে, তখন তো আসলে আপনি একেবারে জয়ের জন্য জান প্রাণ দিয়ে লড়বেন,
বা সেটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে সেটা না, কিছু ব্রিলিয়েন্স, কিছু এক্সেলেন্স দেখানোর জায়গা থাকে, সেই ব্যাপারগুলো দেখা গেছে কিছুটা হলেও। আমার কাছে এটাই মনে হয় যে আসলে এই ম্যাচগুলোতে মানে জয় পরাজয় বা সিরিজ জেতা এই ব্যাপারগুলোর থেকেও মুখ্য বিষয় যে তারা আসলে খেলার মধ্যে আছে। এই সময় যে একটা সিরিজ খেলার সুযোগ হয়েছে, এইটা আসলে আমার মনে হয় যে শুধুমাত্র আমরা ইমার্জিং এর ম্যাচ দেখেছি, এ দলের ম্যাচ দেখলাম, সো এই ব্যাপারগুলো মানে তারা যে খেলার মধ্যে রয়েছে এইটা তাদের অবশ্যই ইন ফিউচার, এবং এগুলোর মাধ্যমেই তো যে জাতীয় দলে করা নাড়ছে আমরা বলছি, সুযোগ মেলার একটা ব্যাপার রয়েছে। সো বাংলাদেশ এ দলের জন্য শুভকামনা থাকলো। একটা ব্যাপার খুব ভালো লেগেছে, অমিত হাসানের সঙ্গে যে কথা হচ্ছিল, যিনি তিনি 50টা করলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি জাতীয় দলের দিকে নজর রাখছেন কিনা, খুব টিপিক্যাল একটা মেইন স্ট্রিম কোয়েশ্চেন, সব জার্নালিস্টরাই আমরা করে থাকি। তিনি বলেছেন যে না, আমি এখন এ দলের হয়ে খেলছি, আমার নজরটা এখন এ দলের দিকেই। আমি যখন বিপিএল এ খেলেছি, আমি যেই দলে খেলি আমি সেদিকে ফোকাসটা রাখি, ন্যাশনাল টিমের খেলার চান্স আসবে সেটা ন্যাচারালি চলে আসবে। হুইচ ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্সার। তিনি মাত্র 23 বছর বয়স তার, তো সেই লেভেলের ম্যাচুরিটিটা তার খেলাতেও আছে, কথাতেও আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অমিত হাসানকে নিয়ে আমরা আগে পর অনেকবার নির্বাচকদের থেকেও শুনেছি, তারাও বলেছেন যে অমিত হাসানকে আরেকটু পরিপক্কভাবে রেডি করে তারপর তারা আসলে জাতীয় দলে এক্সপেক্ট করছে। কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জাতীয় দলে এখন মানে দেখুন, জয়সওয়ালের কথা বলি, তিনি 24 বছর বয়সে তার টেস্টে ডেবিউ হয়েছে এবং তিনি এসেই কিন্তু সমানতালে পারফর্ম করা শুরু করে দিচ্ছেন। তার মনে হয়নি যে আচ্ছা ইন্টারন্যাশনাল এরা না, একটু দেখে খেলি, কিছু স্লপি, তার মধ্যে কোনো স্লপিনেস নজরে আসেনি। সো অমিত হাসানও যদি সেভাবে করে গ্রো করে তারপর ন্যাশনাল টিমে আসেন, তাহলে এখানে বয়সটা কোনো ফ্যাক্ট না, আসলে সেই মেন্টালিটিটা যদি তৈরি হয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য, সেই পরিপক্কতাটাই আসলে সবচেয়ে বেশি দরকার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.